Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2 only on Mirchi. Mirchi Bangla presents Prem.com an original audiobook series Season 2. এখন Prem.com ইউটিউব ছাড়াও শুনতে পাবেন রেডিওতে প্রত্যেক শনিবার দুপুর 12টায় এবং প্রতি রোববার সকাল 9টায় আর বিকেল 4টে। আচ্ছা, আপনি কি প্রেমের গল্প লেখেন? পাঠান না আমাদের। ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে আপনার লেখা গল্প মেইল করুন আমাদের এই আইডিতে prem.com@gmail.com। বানানটা হলো premdotkom@gmail.com। গল্পের ওয়ার্ড লিমিট 2500। এর সঙ্গে নিজের নাম, ঠিকানা আর ফোন নাম্বার দিতে ভুলবেন না কিন্তু। আজ আপনার জন্য আমাদের লিসনার অভিষেক গুহ রায়ের লেখা গল্প ট্রেড সিক্রেট। এনজয়। নাম? সাত্যকী মজুমদার। পেশা? ডেটা অ্যানালিটিক্স প্রফেশনাল। আপনার নাম? এশা গাঙ্গুলি শুধু গাঙ্গুলি, এশা গাঙ্গুলি। উকিল রথীন দত্ত মুখ তুলে তার সামনে বসে থাকা দুই মক্কেলের মধ্যে মহিলাটির দিকে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে মনে মনে একটু মুচকি হাসলেন, কিছু বললেন না। পেশা? ইন্টেরিয়র ডিজাইনার। আমি ফ্রিল্যান্সিং করি। আপনাদের বিয়েটা ঠিক কত বছর হলো? একদম এক্স্যাক্ট হিসেবে বছর মাস মিলিয়ে বলবেন প্লিজ। 2 বছর 4 মাস 2 বছর 4 মাস 10 দিন, মানে আজকের দিনটা ধরলে 9.5 আর কি। না ঠিক আছে, অতটাও নিখুঁত হওয়ার দরকার নেই। যাকে এবারে বলুন, আপনার ডিভোর্স ফাইল কেন করতে চাইছেন? কম্প্যাটেবিলিটি হচ্ছে না। আমাদের চিন্তাভাবনার মধ্যে প্রায় কোনো মিলই নেই, আর হওয়ার কোনো সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। বুঝলাম, কিন্তু ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয়। মানে ঠিক কি কারণে আপনাদের হঠাৎ মনে হতে লাগলো বিয়েটা ঠিক জমছে না, এইসব আর কি। সম্পর্কের অবনতি কি থেকে শুরু, সব মন খুলে বলুন। ভেবে নিন আমি আপনাদের একজন কমন ফ্রেন্ড, সেভাবে বলুন। সময় নিন, তাড়াহুড়ো নেই, ভেবে চিন্তে আরামসে বলুন। চা বা কফি? নো থ্যাংক ইউ, আমার আসলে ওসবের নেশা। আমার ব্ল্যাক, নো সুগার, ডাবল শট এক্সপ্রেসো। আচ্ছা, আমি বানাতে থাকি আর আপনারা তার মধ্যে বলতে থাকুন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। রথীন উঠে কেবিনের একমাত্র বড় জানলাটার পাশে তার শখের কিচেন কর্নারের দিকে পা বাড়ালেন। তার ছোট্ট ছিমছাম কেবিনের এই কোণটা বড় প্রিয়। কাজের স্ট্রেসের আবহাওয়ায় এ যেন এক টুকরো মরুদ্যান। সল্টলেক আর নিউটাউনের কোনো এক অদৃশ্য সন্ধিস্থলে ঝাঁ চকচকে এক কর্পোরেট অফিসের 10 তলায় তার এই নিজস্ব সলিসিটর কেবিন। কর্মসূত্রে গোড়ার দিকে বেশ কয়েক বছর শিলিগুড়িতে কাটিয়েছেন রথীন। তারপর কলকাতার ডেলহাউসি চত্বরে বিখ্যাত ল ফার্ম লরেন্স অ্যান্ড ব্যানার্জিতে প্রায় বছর 8 কাজ। শেষ পর্যন্ত চাকরির একঘেয়েমি থেকে মুক্তি পেতে গত 2 বছর ফ্যামিলি লয়ার হিসেবে নিজের প্রাইভেট প্র্যাকটিস শুরু করেছেন। অনেকেই নতুন করে শুরু করার স্ট্রাগলের ভয় দেখিয়েছিল, কিন্তু তিনি তোয়াক্কা করেননি। অদ্ভুতভাবে ভাগ্যলক্ষ্মী সহায় ছিলেন। দুটো হাই প্রোফাইল কেসে সাফল্য অর্জন করার সাথে সাথে তার বেশ কিছুটা সুনামও ছড়িয়ে পড়ে। রথীনের ব্যাপারে একটা কানাঘুষো শোনা যায় যে তার কেস মীমাংসা করার পদ্ধতি নাকি বাকিদের থেকে আলাদা। এসব অবশ্য তার কানেও এসেছে। রথীন দত্ত মনে মনে হাসেন। এই ট্রেড সিক্রেট জানার জন্য কত লোক যে তার পেছনে পড়ে আছে। কফি মেশিন থেকে মুখ তুলে ঝকঝকে কাঁচ বন্ধ জানলা দিয়ে বাইরে তাকালেন তিনি। শহুরে বিশৃঙ্খলতাকে ছাপিয়ে সুদূরে মেঘ আর দূষিত কালো ধোঁয়ার আবরণের আড়ালে লুকিয়ে থাকা দ্বিতীয় হুগলি সেতুটা এখান থেকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। এখানেও সেই একই গল্প, ব্যতিক্রমী, তাই সব ছাড়িয়ে চোখে পড়ে। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝি না, তোমার গল্প তুমি বলবে, আমাকে নিয়ে খামোখা টানাটানি কেন? এই সংসারে তো আমার কোনো ভূমিকাই ছিল না। কোনোদিন দেখেছো আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই নিজের কৈফিয়ত দিচ্ছে? আগুনে যেন ঘি পড়ল। হাউ ডেয়ার ইউ! আবার ভিকটিম প্লে শুরু। বাড়িটা তোমার কর্পোরেট ছ্যাচরামির জায়গা নয় যে নিজের ভুলের খেসারত জুনিয়রের ওপর চাপিয়ে নিজের দিব্যি শান্তিতে থাকবে। আর তুমি আসামি, এ কথা অন্তত তোমার মুখে মানায় না সাত্যকী।
রিনিকে নিয়ে যা করেছো, তারপর তোমার মতো অমানুষের সাথে কেউ থাকতে পারে? ম্যাডাম, কফি। থ্যাঙ্কস। ক্ষণিকের এই বিরতিতে নিজের আরামদায়ক পুশব্যাক চেয়ারটাতে বসে কফির কাপটা হাতে নিয়ে একটা তৃপ্তির চুমুক দিলেন রথীন দত্ত। এই তো খেলা জমে উঠেছে। বেশ সহজেই তার প্রথম চালটা কাজে লেগে গেছে। সাত্তকী আর ঈশার মধ্যে ঘটনাটা কে বলবে সেটা তিনি ইচ্ছে করেই হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন, যাতে দ্বন্দ্বটা সেখান থেকেই উঠে আসে। মক্কেল যতক্ষণ শান্তশিষ্ট ল্যাজবিশিষ্ট ভদ্রতার মুখোশ পরে থাকবে, ততক্ষণ তার আসল চরিত্র জানা যাবে না। মেক দেম ফাইট, রিয়েল ফাইট। তাহলেই অলক্ষ্যে বর্মহীনভাবে তাদের আসল রূপটা বেরিয়ে আসবে। তার দীর্ঘ কর্মজীবনে তিনি দেখেছেন, এরম পরিস্থিতির সূচনা হলেই তাদের ল অফিসে মক্কেলদের দাবিয়ে তাদের কৃত্রিম শিষ্টতার পাঠ পড়ানো হতো। এখানেই ছিল তার আপত্তি। ভুল ভুল। দুটো মানুষ তাদের গাঁটের কুড়ি খরচা করে নিজেদের সম্পর্কে ইতি টানতে তখনই আসে যখন শেষ আশাটুকু আর বেঁচে থাকে না। সেই জায়গা থেকে সেই ভাঙা সম্পর্কে যদি কোনোভাবে একটা জোড়া লাগানোর ক্ষীণ সম্ভাবনাও তৈরি করা যায়, সেখানেই তো আসল মুনশিয়ানা। টাকা নিয়ে ডিভোর্স ফাইল তো অনেক উকিলই করতে পারে, ডিভোর্স বাঁচাতে কজন পারে? স্বাধীন প্র্যাকটিস শুরু করার পরেই এখানেই রথীন দত্তের কৃতিত্ব। যে দুটি কেস থেকে তার সুনাম ছড়িয়েছে, সেখানে তিনি নিশ্চিত ডিভোর্সের হাত থেকে বিয়ে দুটিকে বাঁচিয়েছেন। একটু বাধা দিচ্ছি, রিনি কে? রিনি আমার সন্তান। সন্তান মানে আপনাদের মেয়ে? আসলে রিনি হচ্ছে একটা বেড়াল। ঈশা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। ইন্টারেস্টিং। হ্যাঁ, আর তাকে নিয়েই সাত্তকীর যত সমস্যা। যে বেড়াল সহ্য করতে পারে না, সে মানুষ খুন করতে পারে। মেনি বেড়াল আর মেনিমুখো হওয়ার মধ্যে তফাৎ আছে। সেটা তোমাকে দেখার পরে আমার থেকে ভালো আর কে জানে? জানেন আপনি কি করেছে? অবশ্যই শুনবো, কিন্তু একটা কথা, বিয়ের আগে আপনারা দুজনেই কি ঈশার যে একটি পোষ্য আছে সে বিষয়ে আলোচনা করেননি? সাত্তকী, আপনার যদি বেড়ালে অ্যালার্জি থাকে তাহলে সেটা তো সেখানেই পরিষ্কার। 1 মিনিট রথীনবাবু, আমার আপত্তিটা বেড়ালকে নিয়ে নয়, বরং তার মালকিনকে নিয়ে, যে কিনা সেই বেড়ালকে নিয়ে সর্বক্ষণ চূড়ান্ত অবসেশনে ভোগে। আমাদের বাড়িতেও একটা কুকুর ছিল, কিন্তু তাকে নিয়ে এরকম লেভেলের কেউ কোনোদিন আদিক্ষেতা করেনি। আমাদের মধ্যে আর কোনো প্রাইভেট স্পেস নেই, আপনি জানেন। যতক্ষণ দেখা হয় ততক্ষণ রিনি আজ এই করেছে, রিনিকে নেল পলিশ পড়ালে কিরকম লাগবে, শহরে কোনো পেট পার্টি হলে সেই খোঁজ আমি কেন রাখিনি, এটসেট্রা এটসেট্রা। এই সমস্ত অনর্থক অভাব, অনুযোগ, আবদার যদি চলতে থাকে তাহলে কার মাথা সুস্থ থাকতে পারে আপনি বলুন? সহ্য করতে পারছে না তার কারণ তুমি তোমার বড়লোক বাবার চরিত্র পেয়েছো। তোমার বাড়ির ওই জার্মান শেফার্ড যেমন মোটা চেন দিয়ে দিনের পর দিন বেঁধে রেখে সেটাকে ট্রফি বানিয়ে অকালে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে, রিনির সাথে সেটাই হোক, সেটাই তুমি চাও। ওদেরও যে মানুষের মতো ভালোবাসা, আশ্রয়, মায়া, মমতা এসবের প্রয়োজন, সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই। থাকলে অসহায় পশুটাকে আমার অজান্তে কম্পাউন্ডের সেই গেটকিপারের কাছে নিষ্ঠুরের মতো ছেড়ে দিয়ে আসতে পারতে না? কিছুক্ষণ সবাই চুপ। ঘরে শুধু ঈশার ফোঁপানির শব্দ শোনা যাচ্ছে। না না, বিশ্বাস করুন, ব্যাপারটা সেরকম নয়। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার মাথা ঠিক ছিল না। শুধু দিন 15 জন্য কেয়ারটেকারের কাছে রাখতে দিয়েছিলাম। টাকাও দিয়েছিলাম দেখভাল করার জন্য, যাতে কোনো রকম অযত্ন না হয়। ভেবেছিলাম ঈশার এই বেড়ালের মোহ থেকে মুক্তি পাওয়া দরকার। আমাদের সম্পর্কটা আবার আগের মতো হলেই ওকে ফিরিয়ে আনবো। কিন্তু সেটা যে এত কাঁচা কাজ হবে কে জানতো। ও প্রায় উন্মাদ হয়ে যায়, আর তারপর যেটা করে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঘুমের ওষুধের ওভারডোজ নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। থানা, পুলিশ, হসপিটাল, সে কি দুঃস্বপ্নের দিন, সেসব ভাবলেও গায়ে কাঁটা দেয়। শেষ পর্যন্ত ডাক্তারদের অনেক চেষ্টায় ঈশার জ্ঞান ফিরে আসে। এর মধ্যে আমি রিনিকে ফিরিয়ে নিয়ে আসি আর ও সুস্থ হয়ে ওঠে। রিনির অন্তর্ধানের আসল ঘটনাটা এরপর এসা জানতে পারে। তারপর আর কি, ও বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের মধ্যে আর কিছুই স্বাভাবিক থাকে না। আর কিছুই স্বাভাবিক হবে না বোধহয়। ডিভোর্স ছাড়া কোনো উপায় নেই। স্থির দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন রথীন। মাথায় তখন তার আলোড়ন চলছে।
প্রেম বড় জটিল এক মনস্তত্ত্ব। এক প্রেম কিভাবে কোন রূপ ধারণ করে অজান্তে কোন দিক দিয়ে আরেক প্রেমের সর্বনাশ ঘটিয়ে চলে যাবে তা আন্দাজ করা বোধহয় ভগবানের অসাধ্য। নিজেদের প্রেম রক্ষার্থে মরিয়া হয়ে এক অযাচিত ঘটনায় এই দুই নরনারী তাদের সম্পর্কের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছে। এখান থেকে কি সত্যিই ফেরা সম্ভব? একটা শেষ সুতো কি এখনো টিকে আছে? কে জানে। বুঝলাম। ডিভোর্সের কথাটা নিশ্চয়ই অনেক ভেবেই আপনারা শেষ সম্বল হিসেবে বেছে নিয়েছেন এবং এ ব্যাপারে হয়তো দৃঢ় প্রতিজ্ঞ। তবে আপনাদের কথা শুনে আমার এক বহু পুরনো কেসের কথা মনে পড়ল। কেসটার একটা গল্পের ভার্সন করা আছে আমার কাছে বোঝবার সুবিধের জন্য। আমার একটা অনুরোধ আছে, সেটা একবার পড়ুন, তারপর যা বলবেন তাই হবে। রাজি? ঠিক আছে। সাত্তকী এবং ঈশা একে অপরের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে একসাথেই সম্মতি জানালো। ওয়েল দেন, হিয়ার ইউ গো। সাত্তকী, আপনি পড়ুন। একতাড়া কাগজ বের করে তাদের সামনে মেলে ধরলেন রথিন। সাত্তকী গলা খাঁকড়ে শুরু করল। রাত্রির সাথে আমার পরিচয় একেবারে ঘোর দিনের বেলা। আমি প্রজ্ঞান রায়, একটা বেসরকারি কফি এস্টেটের মার্কেটিং ডিভিশনে কাজ করি। শিলিগুড়ি শহরের এক প্রান্তে রাত্রির একটা ছোট ক্যাফে আছে। সেখানেই কফি বিনস সাপ্লাইয়ের জন্য মার্কেটিং কাজের সূত্রে গিয়ে তার সাথে আলাপ। ক্যাফেতে লোক বলতে দুজন, রাত্রি নিজে আর 5 মাস খাটার জন্য স্থানীয় ধিমাল সম্প্রদায়ের একটি ছেলে নাম জপলাং। রাত্রির বাবা নেই, মা আছেন। ক্যাফেটা পূর্বে তার বাবার বানানো একটা সাধারণ চায়ের দোকান ছিল। বাবা মারা যাওয়ার পর রাত্রি অনেক পরিশ্রম করে সেটার আমূল পরিবর্তন করে আধুনিক ক্যাফে বানিয়েছে। আগে ছিল স্থানীয়দের তাস পেটানো আর আড্ডার জায়গা, এখন তাদের জায়গা দখল করে শহুরে খদ্দেরদের আনাগোনা। রাত্রিদের অবস্থাও কিছুটা সচ্ছল হয়েছে। আর এই পরিস্থিতিতে আমার তার সাথে আলাপ। এরপর প্রথমে যা হয় আর কি, কেজো ব্যবসায়িক কথাবার্তা দিয়ে শুরু। তারপর ধীরে ধীরে কিউপিডের অলক্ষ্য তীরে নিজেদের অজান্তেই কখন যেন সম্পর্কে জড়িয়ে পড়লাম। বিয়েটাও সেরে ফেললাম। বিয়ের পর আমি কি উঠলাম রাত্রির বাড়িতে। না, এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে ঘরজামাই হওয়া নিয়ে অন্তত আমার কোনো রেজার্ভেশন নেই। কে কার সঙ্গে কার বাড়িতে এসে থাকবে সেটা পাত্রপাত্রীর নিজস্ব সিদ্ধান্ত। সমাজের কারো সেখানে কথা বলার কোনো অধিকার আছে বলে আমি অন্তত মনে করি না। তবু উকিলের কাছে কিছুই লোকাতে নেই, তাই বলি। প্রথমত, আমি মুর্শিদাবাদের ছেলে, শিলিগুড়িতে কর্মসূত্রে থাকতাম মেসে, সেখানে রাত্রিকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, বিয়ের ঠিক পরেই আমি শিফট করিনি, করেছি বিয়ের 2 সপ্তাহের মাথায়, রাত্রির মায়ের মৃত্যুর পর। আমরা তখন হানিমুনে নেপালে। ফিরে এসে প্ল্যান মাফিক ক্যাফেটার কাছাকাছি একটা ভাড়া বাড়িতেই উঠবার কথা ছিল, কিন্তু যা ঘটল আর তা হয়ে উঠল না। যাই হোক, সময় তো আর আটকে থাকে না। শোক সামলে আমরাও আবার নতুন করে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক মূল স্রোতে ফিরে আসতে লাগলাম। কিন্তু গন্ডগোল দেখা দিল অন্য জায়গায়। একটা নয়, 2টো সমস্যা। আমি জানতাম না রাত্রির মায়ের একটা পোষা কুকুর ছিল, যেটা আবার একটু খুঁড়িয়ে হাঁটে। কোনো বিদেশি ব্রিড নয়, স্ট্রিট ডগ। রাত্রি সারাদিন ক্যাফে নিয়ে ব্যস্ত থাকে, তাই নিজের একাকিত্বের সঙ্গী হিসেবে তিনি জপলাংকে দিয়ে ওটাকে রাস্তা থেকে উদ্ধার করেছিলেন। এই নিয়ে আমাদের বচসার শুরু, কারণ কুকুরে আমার ভীষণ ভয়। আমি চাইছিলাম ওটাকে একটা ডগ কেনেলে পাঠিয়ে দিতে, কিন্তু রাত্রির তাতে ভয়ানক আপত্তি। তার মায়ের শেষ স্মৃতি, সে কিছুতেই হাতে ধরে কুকুরটাকে বাড়ির বাইরে বার করে দিতে পারবে না। দ্বিতীয় সমস্যাটা আরও ভয়াবহ। একটা মাল্টিন্যাশনাল ক্যাফে চেন শিলিগুড়ি শহরের অলিতে গলিতে ইউনিট খুলতে লাগলো। শিলিগুড়ি ছোট শহর, স্বভাবতই রাত্রির ক্যাফেতে লোকেদের আনাগোনা অনেক কমে গেল। রাত্রির মন মেজাজ বিগড়তে লাগলো। এদিকে আমাদের সম্পর্ক ততদিনে তলানিতে এসে ঠেকেছে। জীবনের বসন্ত হিমেল শৈত্যে পরিণত হয়েছে। এরই মধ্যে এমন একটা ঘটনা ঘটল, যেটা আমাদের তিক্ত সম্পর্কের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিল। রাত্রির কুকুর কোথা থেকে আরেকটি অসুস্থ কুকুর শাবককে বাড়িতে ধরে আনলো। তার কিছুদিন পর আরও একটি আহত কুকুর, তারপর আরও একটি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। উকিলের কাছে ডিভোর্স ফাইল করলাম। এ কি, লেখা তো এখানেই শেষ। সাত্তকী হতচকিত হয়ে থেমে মুখ তুলল। শেষ কারণ সেই উকিল হচ্ছি আমি। বাকিটা আমার ট্রেড সিক্রেট, তাই লিখে রাখিনি। ও, মানে কি হলো তারপর? মানে বলতে যদি অসুবিধে না থাকে।
কোনো অসুবিধাই নেই, বলবো বলেই তো এতটা পড়ালাম আপনাদের। না, ডিভোর্সটা হয়নি। প্রজ্ঞান এবং রাত্রি সুখে শান্তিতে সংসার করে চলেছে। কি করে বলছি। আচ্ছা, রাত্রির কুকুরের মনস্তত্ত্বটা খেয়াল করলেন? যে কিনা পরিত্যক্ত অবস্থা থেকে নিশ্চিত আশ্রয় পেয়েছিল, সে তার মর্ম উপলব্ধি করে সমগোত্রীয় নিপীড়িত আহত কুকুরদের রক্ষায় উদ্যোগী হয়ে ওঠে। এই মনুষ্যত্বকে বাধা দিই কি করে? অনেক ভেবে শেষে পরামর্শ দিলাম সেই কুকুরদের নিয়ে ক্যাফেটাকে ডগ ক্যাফেতে পরিবর্তন করতে, যেখানে লোকে পোষ্য নিয়ে কফি খেতে আসতে পারে। শিলিগুড়ির বুকে প্রথম ডগ ক্যাফে। ওরা তাই করে। আমি গেছিলাম মাস 4 আগে। জমরমিয়ে চলছে। তার মানে একটাই মিস্টার সাত্তকী, ইচ্ছে থাকলে উপায় হয়। আপনাদের যে সম্পর্কের দুর্গটা এতদিন ধরে যত্ন সহকারে বানিয়ে তুলেছেন, তাকে এভাবে গুঁড়িয়ে দেওয়ার আগে আরেকবার একটু ভেবে দেখুন। উপায় আছে, উপায় থাকে। মুশকিলটা কি জানেন? আমরাই আর অন্যভাবে চেষ্টা করতে ভুলে যাই। রিনি আপনাদের সন্তানের মতো, তাকে নিয়ে অন্যভাবে ভাবা শুরু করুন। দেখবেন সে সমস্যা নয়, আপনাদের সম্পর্কের সমাধান হয়ে উঠেছে। সমস্যাটা তো তাকে নিয়ে নয়, আসল জন্তুটা তো নিজেদের মনের গভীরে লুকিয়ে আছে, সেটাকে তাড়ান। প্রেমের মৃত্যু হয় না, হয় আমাদের চাহিদার। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশা আর সাত্তকী বিহ্বল হয়ে কিছুক্ষণ বসে রইল। তারপর ধীরে ধীরে ঈশা মুখ খুলল, তবে এবার তার দৃষ্টি সাত্তকীর দিকে। আমরা কি তাহলে আরেকটু সময় নিয়ে... সাত্তকী, তুমি কি বলছো? হ্যাঁ, অবশ্যই। অনেকদিন তো সেভাবে কথাই হয়নি। চলো কোনো একটা ক্যাফেতে গিয়ে আমরা তাহলে আমরা আজকে একটু আসি রথিনবাবু। রথিন ঋষি সুলভ ভঙ্গিতে হাত তুলে বললেন, তথাস্তু। আর গেলে কোনো ডগ ক্যাফেতেই যাবেন। আপনার ফিজটা তাহলে? অ্যাডভান্স তো করেই দিয়েছেন, বাকিটা পরের দিন হবে। এখন যান, আজ বিকেলটা খুব সুন্দর, মুহূর্তগুলো নষ্ট করবেন না। ঈশা আর সাত্তকী বেরিয়ে গেল। কিছুক্ষণ নিজের মনে হেসে পকেট থেকে মোবাইলটা বের করে একটা ফোন করলেন রথিন। হ্যালো। অপর দিক থেকে একটি সুরেলা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। শোন বন্নি, ফ্রি আছিস? তা আছি। কি ব্যাপার? তোর সেই গল্পটা যেটা সেই পাবলিশার রিজেক্ট করেছিল, সুপার হিট। 1 কপি আজকেই বিক্রি হয়ে গেল। বিক্রি? মানে সেই ডগ ক্যাফের গল্পটা? কি বলছিস কি? কিছুই তো বুঝতে পারছি না। সে অনেক বড় গল্প, সেটা বলবো বলেই তো তোকে ডাকছি। লেখকের কমিশনটাও তো দিতে হবে নাকি? তো বেরিয়ে পড় শিগগির। ওকে, ডান। কোথায় যাচ্ছি আমরা? তপসিয়ায়। ডিনার ডেট? স্ন্যাক্স একটা ক্যাফেতে। কোন ক্যাফে? উত্তরটা দেওয়ার আগে একটু ভেবে নিলেন রথিন, তারপর বললেন, ক্যাট ক্যাফে। ওয়াও, ডান। চলো, সি ইউ, লাভ ইউ। ফোনটা রেখে এক রাশ তৃপ্তির সাথে জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন উকিল রথিন দত্ত। গোধূলির আলো ছায়ায় দ্বিতীয় হুগলি সেতুর বুকে কৃত্রিম আলোগুলো যেন নক্ষত্রের মতো ঝিকমিক করছে। প্রেম.com সিজন 2-তে আজকে শুনলেন আমাদের লিসনার অভিষেক গুহ রায়ের লেখা গল্প ট্রেড সিক্রেট। আজকের গল্পে লয়ারের চরিত্রে দীপ, কথকের ভূমিকায় সোমক, এশার চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি লাজবন্তী, সাত্তকীর ভূমিকায় অগ্নি আর বন্যির ভূমিকায় মোহর। সাউন্ড ডিজাইন এবং গল্পের পরিচালনায় সায়ক। পাবলিসিটি আর ভিজুয়ালস অল্টো। প্রেম.com ইউটিউব ছাড়া এবার রেডিওতেও প্রত্যেক শনিবার দুপুর 12টায় এবং প্রতি রোববার সকাল 9টায় আর বিকেল 4টে। আর হ্যাঁ, আপনিও যদি গল্প লেখেন তাহলে আমাদের পাঠাতে পারেন এই মেল আইডিতে prem.com@gmail.com। বানানটা বলে দিই, premdotkom@gmail.com। গল্পের ওয়ার্ড লিমিট 2500। এর সঙ্গে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না কিন্তু। ফিরে আসবো আগামী সপ্তাহে। ততদিন ভালোবাসুন, ভালো থাকুন আর শুনতে থাকুন মির্চি।
শুনছিলেন মির্চি বাংলার নিবেদন অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ প্রেম.com সিজন 2 only on Mirchi.